হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে 7টি ক্লাস নিয়েছি। আজকে হলো অষ্টম ক্লাস, তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের অধ্যায়ের যে বাস্তব সংখ্যা, এই অধ্যায়ের যে বোর্ড ভিত্তিক যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো সলভ করব। আজকে হলো এমসিকিউ সলভ ক্লাসের পার্ট 1। তাই আশা করি সকলে মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে। এখানে প্রথম যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন আমরা যে জানছি যে মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? যে পূর্ণবর্গ, যদি আমরা শর্টকাটে বলি যে পূর্ণবর্গ যে সকল সংখ্যা আছে এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি পূর্ণবর্গ নয়, এরূপ সংখ্যার বর্গমূল হয়েছে কি অমূলদ সংখ্যা। তাহলে এখানে ক নাম্বারে বলা আছে যে 4, এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, কি জন্য? এটা পূর্ণবর্গ। আবার খ নম্বরে আছে √16/9, এখানে 16 এবং 9 উভয়টা হয়েছে কি পূর্ণবর্গ। তার মানে কি এটার বর্গমূল করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে এটা মূলদ সংখ্যা, আবার এটাও মূলদ সংখ্যা, কিন্তু এইটা মূলদ সংখ্যা নয়। কি জন্য? 3/√2। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে এখানে নিচে আছে √2, এটা হচ্ছে কি পূর্ণবর্গ নয়। তার মানে কি এটা হচ্ছে কি এটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি 3/√2। 2 নম্বর যেটা সেখানে বলা আছে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? তাহলে আমরা জানি কি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলে কি বাস্তব সংখ্যা। 3 নাম্বার আর 4 নাম্বার এটা হচ্ছে কি সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তো এটা আমাদের প্রয়োজন নেই, কি জন্য তোমাদের এখন এটা লাগবে না। এখানে 5 নাম্বারে বলা আছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? যে পূর্ণবর্গ যে সকল সংখ্যা আছে, তাহলে সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা, বা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে ক নাম্বার যেটা আছে √11, এটা পূর্ণবর্গ নয়। আবার √6/3 এটা পূর্ণবর্গ নয়। √8/√7 এটাও পূর্ণবর্গ নয়। আর √28/48 এটা পূর্ণবর্গ। তার মানে কি এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের রেজাল্ট হবে কি √28/48। 6 নম্বরে বলা আছে যে 5.78 পূর্ণপূর্ণের সংখ্যাটি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা তোমাদের প্রয়োজন নেই, তো এটা স্কিপ করলাম। 7 নাম্বারটাও স্কিপ করলাম। আর 8 নাম্বারে তোমাদের এখানে বলা একটা সেট দেওয়া আছে। এখন এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় যে সেট অধ্যায়, যেটা পরবর্তীতে তোমরা শিখবে, বা যেটা অধ্যায় সম্পর্কে তোমরা সামনে জানতে পারবে। এখন এটা তোমাদের এই অধ্যায়ের ভিত্তি এমসিকিউ দিয়েছে, তাই এটা আপাতত এখানে সলভ করব না, কি জন্য তোমরা অনেকে নাও বুঝতে পারো। এটাও যখন ওই ক্লাসটা যখন আমরা করব, সেটা অধ্যায়ের ওই অধ্যায়টার ওই ক্ষেত্রে এই ম্যাথগুলো সলভ করবো অনেক। 9 নাম্বারটাও সামান্য বংশে প্রকাশ করো, তো এটাও আমার দরকার, এটা স্কিপ করলাম। 10 নম্বর বলা হচ্ছে মূল সংখ্যা কোনটি। এখন কিন্তু এক এই কথাটাই, এই যে মূল সংখ্যাটা, এই সংখ্যাটাই কিন্তু বারবার রিপিট হইতেছে, এই মূলদ এবং অমূলদ সংখ্যাটাই বারবার রিপিট হইতেছে। তাহলে মূলদ শর্টকাট মনে রাখবা যে মূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা, যে সংখ্যাগুলা কি পূর্ণবর্গ নয়, যেগুলোর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হচ্ছে যেগুলো পূর্ণবর্গ। যেমন √30 এটা পূর্ণবর্গ নয়, তো এটা মূলদ সংখ্যা না। তার মানে এটা অমূলদ সংখ্যা। √40 এটা অমূলদ সংখ্যা। √15 এটাও মূলদ সংখ্যা। আবার √60 এইটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এজন্য এটাকে চাইলে তুমি √60 যদি তুমি ভাঙতে চাও, √60 যখন আমরা ভাঙতে পারি 2^4। আমরা 4 এর যদি স্কোয়ার দিই, এখানে যদি একটু মিস্টেক হয়েছে, তোমাদের আমি দেখাইতেছি। এখানে √16 এটাকে তুমি চাইলে ভাঙতে পারো এরকম যে √4 এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার কাটা, তাহলে পাওয়া যায় কি 4। তার মানে কি আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাইছি। তার মানে কি আমার √60 হচ্ছে কি এটা মূল সংখ্যা। আশা করি বুঝতে পারছে। 11 নম্বরটা সমান ভগ্নাংশের দরকার নেই। 12 নম্বর বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, যে আমরা জানছি যে যেসব সংখ্যা কি নয় পূর্ণবর্গ নয়, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। যেমন 3√64 টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, √9 টা পূর্ণবর্গ সংখ্যা। আবার 3/4 এটা হচ্ছে কি মূলদ সংখ্যা, যেটা আমরা জানছি। আবার √5/2 এইটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। কি জন্য?
এই যে √5 এই 5টা কি পূর্ণবর্গ নয়। তাই পূর্ণবর্গ সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে এটা কি হবে? অম্ল সংখ্যাই হবে সেটা। তাহলে আমাকে এখানে আমাদের রেজাল্ট হবে কি √5/2। 13 নাম্বার যেটা সেখানে বলা হয়েছে যে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে 13 নম্বরে এখানে বলা আছে 2.02 পৌনঃপুনিকের দশমিক ভগ্নাংশ প্রকাশ। এখন এটা প্রকাশ করার জন্য যে আমাদের প্রথমে যে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়, যে এখানে বলা আছে যে 2.02 পৌনঃপুনিক এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে তো আমাদের প্রথমে আমাদের একটা মিস্টেক হয়েছে। আচ্ছা এটা স্কিপ করি, এটা টাইপে ভুল হয়েছে, এটা আমরা স্কিপ করলাম। 14 নম্বরে যেটা বলা আছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু x^5 প্লাস 5x মাইনাস 3, তাহলে ফাংশন অফ ওয়ানের মান বের করতে বলছে। এখন এই যে এমসিকিউটা এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত, তাই সেখানে আমরা এটা সলভ করব, এখন আমাদের করার প্রয়োজন নেই। 15 নম্বরে বলা আছে যে নিচের কোনটি মূল সংখ্যা। তাহলে পূর্ণবর্গ যেই সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি মূল সংখ্যা। তাহলে এটা পূর্ণবর্গ নয়, এটাও নয়, এটাও নয়, যেটা দেখলে তোমরা বুঝতে পারছো বা আমি কিছুক্ষণ আগেও বলছি যে যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলো হবে কি অমূল সংখ্যা, আর পূর্ণবর্গ যেগুলো সেগুলো হচ্ছে কি মূল সংখ্যা। যেমন √9, এই √9 তুমি 9কে এই যে √9 উপরে যেটা সেটাকে বাংলায় তুমি চাইলে এভাবে ভাঙতে পারো, যেমন 3 স্কোয়ার, তাহলে কি হয় 3 3 9 স্কোয়ার স্কোয়ার রুট কাটা, তাহলে বাকি থাকে কত 3 আর নিচে থাকে 4। তার মানে কি তোমার এটা হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে হয়েছে কি এইটা হচ্ছে একটা মূল সংখ্যা। তার রেজাল্ট হবে কি √9/4। আবার 16 নম্বর বলা আছে যে 0.31 পৌনঃপুনিকের সামান্য ভগ্নাংশ কোনটি। তাহলে এটা আমাদের প্রয়োজন নাই, এটা স্কিপ করি আমরা। 17 নম্বরে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলো সকল ধরনের পূর্ণ সংখ্যার প্রতিনিধিত্ব করে। তার মানে কি যেখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের ভিতরে মানে কোনটা সকল ধরনের পূর্ণ সংখ্যা প্রকাশ করে। তাহলে এখানে যদি আমরা প্রথমে দেখাই যেমন -2 -1 0, এটা কি করে না যে সকল পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে না বা প্রতিনিধিত্ব করে না। আর এইটা প্রকাশ হয় কি জন্য, যে আমরা জানি কি কোনো পূর্ণ সংখ্যার মাঝে থাকে ধনাত্মক শূন্য আর ডান দিকে থাকে কি ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা। তার মানে কি এটা হবে আমাদের রেজাল্ট। আর এটা হবে না, আর আমাদের এটাও হবে না। 18 নম্বরে বলা আছে যে সামান্য ভগ্নাংশ প্রকাশ করে, এটা আমাদের প্রয়োজন নেই। আর 19 নম্বরে বলা আছে 0.0144 এর বর্গমূল কত। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে 0.120। আর 20 নম্বরে তোমার যেটা সেটা হলো যে নিচের কোনটি মূল সংখ্যা। এই মূল সংখ্যা আর অমূল সংখ্যা এটা কিন্তু বারবার রিপিট হইতেছে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে মূল সংখ্যা এবং অমূল সংখ্যা কি, মানে কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্ব এই দুইটার। এখানে বলা আছে যে ক নম্বরে বলা আছে যে √2 এটা কি মূল সংখ্যা। আমরা জানি এটা মূল সংখ্যা না, কি জন্য এটা পূর্ণবর্গ নয়, এটাও পূর্ণবর্গ নয়, এটাও আচ্ছা এইটা পূর্ণবর্গ, কি জন্য তুমি বর্গের চাইলে 2 স্কয়ার করতে পারো। তাহলে স্কয়ার আর রুট কাটা গেলে থাকে 2, তার মানে এটা হচ্ছে কি এটা মূল সংখ্যা বা পূর্ণবর্গ। আর √5 এটা পূর্ণবর্গ নয়, তার মানে এটা মূল সংখ্যা না। তাহলে আমরা অ্যান্সার পাইছি √4। আর পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে নিচের কোনটি বর্ণের সংখ্যা। এখন বর্ণের সংখ্যা কি, যে যেখানে লব থাকবে আর হর থাকবে। তাহলে তোমরা যদি ক নাম্বারটার দিকে তাকাও তাহলে ক নাম্বারে আছে কত √27/√38। এখানে এইটাকে ভাঙতে পারবে কিন্তু এটাকে ভাঙতে পারবে না। আবার এটা কি হবে না, তুমি লব বাই হর আকারে প্রকাশ করা যাবে না, তোমরা ট্রাই করে দেখতে পারো। আবার √9/√48 এটাও পারা যাবে না, কিন্তু এইটাকে পারবে। কিভাবে পারবে, যে তুমি এখানে যে উপর যে √4, এই যে √4 এটাকে তুমি যদি ভাঙো তাহলে এটাকে পাবা √2 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা তাহলে থাকে কত 2, আর নিচে আছে কত 3, তার মানে কি 2/3। এইটা হচ্ছে কি একটা ভগ্নাংশ সংখ্যা। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে পি কিউ আর বাস্তব সংখ্যা, মানে পি একটা সংখ্যা, কিউ একটা সংখ্যা, আর একটা সংখ্যা, এই তিনটা সংখ্যা কি বাস্তব সংখ্যা। আর এই পি হইবে কি কিউ থেকে ছোট, মানে লেস দ্যান দেওয়া আছে। তাহলে এই দুটার ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক হইবে, যে পি এর সাথে আর এই দুইটা হইবে কি লেস দ্যান কিউ এর সাথে। আর যখন এখানে শর্ত আছে যে যখন এই আর এর মানটা হবে কি 0 থেকে বড়, তখন এই শর্তটা প্রযোজ্য। এখন এটা প্রযোজ্য কিনা, এটা প্রযোজ্য কি জন্য, যে আর এর মান 0 থেকে কি হলে, যে বড় হলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এরকম শর্তটা সঠিক। আবার পরবর্তীতে ক্ষেত্রে আর এর মান যদি ছোট হয় তাহলে এই শর্তটা সঠিক। কিন্তু আর এর মান কখনোই যদি 0 থেকে বড় বা সমান হয় তাহলে সেক্ষেত্রে এই তথ্যটা কি হবে না, সঠিক হবে না। তার মানে কি আমাদের আনসার হবে কি 1 নাম্বার আর হইবে কি 2 নাম্বার, তাহলে আনসার হবে এইটা।
আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক? তাহলে ১ নম্বর বলা হচ্ছে 0.8 পৌনঃপুনিক, 1 পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এটা সত্য। কিজন্য এটা চাইলে তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। আবার √198 এটা মূলদ সংখ্যা, যেটা আমরা জানছি যে পূর্ণবর্গীয় সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এটাও সঠিক। আবার √11 এটা অমূলদ সংখ্যা। কিজন্য আমরা জানছি যে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে কি এই ৩ আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে এই বড় গ। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক নিচের। তাহলে ১ নম্বর বলা আছে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা জানি তার মানে এটা সত্য। আবার ২ নম্বর বলা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আমরা যখন অঋণাত্মক সংখ্যা কাকে বলে জানছি তখন সেক্ষেত্রে আমরা জানছি যে শূন্য সহ যেখানে শূন্য থাকবে এই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলে কি অঋণাত্মক সংখ্যা। তার মানে কি যে এটা আমাদের সত্য। আবার ৩ নাম্বার যেটা সেটা হলো শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। এখন এটা কিন্তু সত্য না। এজন্য আমরা জানি কি শূন্যও স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি ১ আর ২। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক। তাহলে ১ নাম্বারে যেটা সেটা হলো যে √49 টা মৌলিক সংখ্যা। এটা সত্য। এজন্য তুমি এই যে 49 এর যদি বর্গমূল করো তাহলে পাবা কি 7 যেটা হচ্ছে এটা মৌলিক সংখ্যা। আবার ২ নাম্বার হচ্ছে 0.03 টি প্রকৃত ভগ্নাংশ, এটা সত্য, যেটা সম্পর্কে আগে আমরা জানছি। আবার 2 প্লাস √42 একটি অমূলক সংখ্যা। এখানে 2 এর সাথে যখন একটি পূর্ণবর্গ নয় সংখ্যা যোগ করা হয়েছে তখন সেটা অমূলক সংখ্যা হয়ে গেছে। তার মানে কি এখানে আমাদের অ্যান্সার হবে কি এই ৩টা ১, ২, ৩ যেটা হবে কি বড় অ্যান্সার। আ পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে x, y, z বাস্তব সংখ্যা হলে a এবং x যদি y থেকে ছোট হয় বা x লেস দ্যান যদি y হয় তাহলে তোমার নিচের কোন তথ্যটা সঠিক হবে? তাহলে ১ নাম্বার যেটা হলো x, z এই ২ টা হবে কি গ্রেটার দ্যান y, z তার মানে কি যখন z এর মানটা কি হইবে ০ থেকে বড় হইবে তখন এইটার সাথে এইটা হইবে কি এইটার সাথে এইটার লেস দ্যান। তার মানে এটা সত্য। আবার x, z গ্রেটার দ্যান y, z যখন এই z এর মানটা কি হবে ০ থেকে ছোট হইবে তখন x, z এইটা হইবে কি y, z থেকে বড়। তার মানে কি এটা সত্য। আবার ৩ নাম্বার বলা আছে x ইনটু y প্লাস z সমান সমান xy প্লাস xz। তার মানে এটা সত্য। তুমি চাইলে x এর সাথে y গুণ করলে xy এই মাঝের প্লাস আর x z এর সাথে গুণ আকারে বসলে xz। তার মানে কি এখানে আমাদের অ্যান্সার হবে কি এই ১৩টা যেটা বড় করতে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে সর্বপ্রথম শূন্য ও ১০ ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন কারা? এখন এটা করে কি ভারতবর্ষের গণিতবিদগণ, না মিশরের গণিতবিদগণ, না গ্রিসের গণিতবিদগণ, না জার্মান গণিতবিদগণ? এখানে ৪ টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা জানি কি যে সর্বোত্তম শূন্য ও ১০ ভিত্তিক দশমিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন কারা? ভারতবর্ষের যারা গণিতবিদ ছিলেন তারা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে প্রণালীবদ্ধ বাস্তব সংখ্যার পূর্ণতা পায় কোন পদ্ধতিতে? এখানে ৪ টা অপশন দেওয়া আছে যেমন ১৯, ২০ আর ১৩-১০ আর হচ্ছে অষ্টাদশ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ১৯। কি জন্য? ১৯ শতাব্দীতে প্রণালীবদ্ধ বাস্তব সংখ্যার পূর্ণতা পায়। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটিতে স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? এখন স্বাভাবিক সংখ্যা কি? যেখানে আমরা যে সাধারণভাবে যে সংখ্যাটা ইউজ করি যেখানে থাকবে ১, ২, ৩ এভাবে পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো থাকবে, ধনাত্মক সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা যদি তাকাই তাহলে এইটা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করে না। কিজন্য? মাঝে শূন্য, তারপর ধনাত্মক, তারপর ঋণাত্মক, তারপর আ এটা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি না। তাছাড়া আমরা যদি এখানে তাকাই তাহলে আমরা সচরাচর দেখতে পাই যে এইটা যেখানে 1 থেকে শুরু হয়ে যেটা মানে চলতে থাকবে, যেটার লিমিট থাকবে না, সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তার মানে কি এখানে আমাদের অ্যান্সার হবে কি খ নাম্বার। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি? এখন এটা তোমরা অনেকে জানো বা অনেকে জানো না যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সংখ্যা সেটা হলো কি 1। কি জন্য 1 থেকে কি হয় স্বাভাবিক সংখ্যাটা শুরু হয়। তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি গ নাম্বার।
পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটিতে মৌলিক সংখ্যা নির্দেশ করে। এখন মানে নিচের কোনটিতে এখানে ৪ টা অপশন দেওয়া আছে যেমন ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার আর গ নাম্বার। এখন ৪ টা দিতে আমরা যদি ১ম তাকাই সেটা কি হয় না এখানে তোমার মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা মিক্স আছে। এখানেও মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মিক্স আছে। কিন্তু এখানে শুধু মৌলিক সংখ্যা আছে। কি জন্য? যে আমরা জানি 3, 5, 7 এটা মৌলিক সংখ্যা। আবার এখানে 3, 4, 5 এখানে মৌলিক সংখ্যা আছে আবার যৌগিক সংখ্যা আছে। তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি? গ নাম্বার যেটা 3, 5, 7। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে 2, 4, 6, 8 ইত্যাদি সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা কোন ধরনের সংখ্যা? এটা কি জোড় স্বাভাবিক সংখ্যা, না বিজোড় স্বাভাবিক, না অমূলদ, না ক্রমিক স্বাভাবিক? এখন এটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যেটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। কি জন্য? এখানে প্রত্যেকটা সংখ্যা যে 2, 4, 6 এটা সবগুলো কি জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যা। তার মানে আমাদের অ্যান্সার হবে কি? ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে 2, 3, 5, 7 সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা কোন ধরনের সংখ্যা? এটা কি মৌলিক সংখ্যা, না যৌগিক, না অমূলদ, না ক্রমিক? এখন এটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। কি জন্য? আমরা মৌলিক সংখ্যা যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো সম্পর্কে জানছি বা জানি সেগুলোর ভিতরে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি? ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে নিচের কোনটি জৈব সংখ্যা? এখন নিচের কোনটি জৈব সংখ্যা কি? যে সকল সংখ্যা মৌলিক সংখ্যার সমন্বয়ে গঠিত। তাহলে 9 কি? একটা কি? আমরা যদি তাকাই 9 একটা কি? মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা। কিন্তু 39 এটা কি? এটা হচ্ছে কি একটা যৌগিক সংখ্যা। কি জন্য? যে আচ্ছা এখানে আমাদের মনে হয় একটু মিস্টেক হয়েছে যে 9 এটা তো আমাদের মৌলিক সংখ্যা না। আ এটা যৌগিক সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার এইটাও হয়। আবার আমাদের আচ্ছা 39 এখানে মানে মিস্টেক হয়েছে। এখানে হবে 8 আমাদের সম্ভবত রেজাল্ট হবে মনে হয় ক নাম্বারটা যে নিচের কোনটি যৌগিক সংখ্যা? কি জন্য? এইখানে এই যে 9 এটা 3 দ্বারা ভাগ যায়। যেটা 3 হলো কি মৌলিক সংখ্যা। আ তাহলে আমাদের এটা হবে কি যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এটা মনে হয় ভুল হইছে। আমাদের অ্যান্সার হবে কি? আর ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলো মানে কোন ধরনের সংখ্যা? তাহলে এখানে ৪ টা অপশন ৩ টা অপশন দেওয়া আছে। এখানে এই ৩ টার ভিতরে কোন মানে কোনটা সঠিক হবে? তাহলে 1, 2, 3, 4 এটা যদি আমরা তাকাই তাহলে বলতে এটা স্বাভাবিক সংখ্যা। আবার ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি। আবার যৌগিক সংখ্যা বলতে পারি না। কি জন্য যৌগিক সংখ্যা এখানে এ এগুলো সব যৌগিক সংখ্যা না। এখানে মৌলিক সংখ্যা আছে। তার মানে এগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ১ নাম্বার আর ২ নাম্বার। যেটার অ্যান্সার ক তে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। এখানে কিছু তথ্য দেওয়া আছে। এখানে 9 কিছু সংখ্যা দেওয়া আছে। মানে এগুলো এখন তোমার 36 যে এমসিকিউ এখানে বলা আছে যে উপরের সংখ্যাগুলোর মধ্যে নিচের কোনগুলো যৌগিক সংখ্যা। এখন এইটা এখানে কিন্তু মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, মানে মিক্স করা আছে। এখন এগুলোর ভিতরে যৌগিক সংখ্যা কোনগুলা সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের আছে 9 আমাদের কি যৌগিক সংখ্যা, আবার 12 যৌগিক সংখ্যা, তারপর আবার 30 যৌগিক সংখ্যা। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কি 9, 12, 30 যেটা আমাদের খ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যেটা সেখানে বলা আছে যে উপরের সংখ্যাগুলোর মধ্য নিচের কোনগুলো মৌলিক সংখ্যা? এখন মৌলিক সংখ্যা কি? যেগুলাকে মানে ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা যদি তাকাই তাহলে এখানে 3 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা। তাহলে হবে কি আমাদের অ্যান্সার 3, 11, 29 যেটা আমাদের খ নাম্বারে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছে। এখন পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহ কি বলে? এখন আমরা জানছি যে আ আমরা যখন ডেফিনিশন জানছি তখন আমরা জানছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য থাকে এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকে। তার মানে কি আমাদের ক নাম্বার এখানে ৪ টা অপশন দেওয়া আছে। তাহলে ক নাম্বার স্বাভাবিক সংখ্যা এটা হবে না। আ গ নাম্বার বলা আছে বাস্তব সংখ্যা এটাও হবে না। আর মৌলিক সংখ্যা এটা হবে না। এটা হবে কি পূর্ণ সংখ্যা। কি জন্য? যেখানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলো থাকবে। আশা করি এখানে অ্যান্সারটা হবে আমাদের পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে √3
ও 5 এর মাঝে √3 ও 5 এর মাঝে পূর্ণ সংখ্যা কয়টি? মানে √3 এবং 5 এর মাঝে পূর্ণ সংখ্যা কয়টা আছে? এখন এই রুটকে যদি আ রু 3 কে যদি রুট করো তাহলে তোমার আসবে 1.0 এরকম একটা মান 1 পয়েন্ট তারপর কি সামথিং কিছু মান আসবে। তাহলে এটা এবং 5 এর মাঝে এখানে মৌলিক সংখ্যা পাওয়া যায় ৩ টা। একটা হলো কি 2, 3, 4, 2, 3, 4 তার মানে কি আমাদের এখানে মৌলিক সংখ্যা হয়েছে কয়টা? ৩ টা হবে। তাহলে এখানে রেজাল্ট হবে গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে -3 +3 +9 -9 +6 -6 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা তাকাই তাহলে এগুলা হয়েছে এটা পূর্ণ সংখ্যা। কি জন্য? যে এখানে যেখানে কি থাকবে? ঋণাত্মক সংখ্যা থাকবে আর থাকবে ধনাত্মক সংখ্যা। ডান দিকে থাকবে ধনাত্মক সংখ্যা বা যদি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জানি যে যেখানে শূন্য থাকে আবার ধনাত্মক সংখ্যা তেমন ঋণাত্মক সংখ্যা থাকে। তো যদিও এখানে আমাদের কি আছে যে ধনাত্মক সংখ্যা আছে ঋণাত্মক সংখ্যা আছে তার মানে আমাদের অ্যান্সার হবে কি পূর্ণ সংখ্যা যেটা খ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে বি ও সি পূর্ণ সংখ্যা মানে বি একটা সংখ্যা এবং সি একটা সংখ্যা যেটা হবে কি পূর্ণ সংখ্যা এবং এই সি যে এই পূর্ণ সংখ্যাটা সেটা হবে কি বি এর গুণনীয়ক। এখন সি যদি বি এর গুণনীয়ক হয় তাহলে বি ডিভাইড বাই সি নিচের কোনটি হবে? সেটা হবে কি পূর্ণ সংখ্যা। কি জন্য পূর্ণ সংখ্যা হবে? তুমি যদি খেয়াল করো যে সি বি এর গুণনীয়ক হলে বি ডিভাইড বাই সি হবে কি সির সাথে আমরা যদি একটা পূর্ণ সংখ্যা গুণ দেই যেটা হলো এক্স আর সেটাকে যদি আমরা এই সি দ্বারাই ভাগ করি তাহলে আমরা পাবো কি সি সি কাটা যাবে এখানে যদি আমরা তাকাই এই সি আর সি কাটা তাহলে বাকি থাকে কি এক্স যেটা হয়েছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তার মানে কি এটা হয়েছে কি এটা পূর্ণ সংখ্যা যেটা ক নাম্বার রেজাল্ট। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে ৩ টা অপশন দেওয়া আছে। এই ৩ টা অপশনের ভিতরে কোনটা সঠিক? তাহলে এখানে ১ নাম্বার অপশনে বলা আছে যে মাঝে শূন্য তারপর ডান দিকে ধনাত্মক সংখ্যা বাম দিকে ঋণাত্মক সংখ্যা। তার মানে এটা পূর্ণ সংখ্যাটা এটা সত্য। আবার সকল স্বাভাবিক সংখ্যাই কি পূর্ণ সংখ্যা। এটাও আমরা বলতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা কি এটা পূর্ণ সংখ্যা। আবার -4, -3, -5 ইত্যাদি কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা সত্য না। কি জন্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা যাই তাহলে -1, -2 এরকম থাকবে। তাহলে এটা আ পুনর্ঋণাত্মক সংখ্যা প্রকাশ করে না। তার মানে আমাদের অ্যান্সার হবে কি ১ নাম্বার আর ২ নাম্বার যেটা গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক? তাহলে ১ নাম্বার হয়েছে কি পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যা। তাহলে এটা সত্য। আবার বর্গমূল অবশ্যই পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। তার মানে কি এই তথ্যটা আমাদের কি সঠিক নয়। আর পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে কি 0, 1, 2, -1, -2 তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে কি এই ১ নাম্বারটা আর ২ সরি ৩ নাম্বারটা। তাহলে এটা হবে কি খ নাম্বার অ্যান্সার। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে P/Q আকারের সংখ্যা কি ধরনের সংখ্যা বলে? যেখানে P ও Q পরস্পর কি সমমৌলিক সংখ্যা। এখানে P/Q এটা আমরা জানি কি যে এখানে মূলদ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা বলতে পারি। যেমন হচ্ছে এখানে P/Q এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এটা স্বাভাবিক সংখ্যা না, মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে এটার অ্যান্সার হবে কি বর্গ নাম্বার। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে 3/2, 6/5 আর -7/4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? তাহলে সবগুলো সংখ্যা কি আমরা জানি কি যে ভগ্নাংশ আকারে আছে P/Q আকারে বা লব/হর আকারে আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কি খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে P এর মান 3, Q এর মান 5 হলে P/Q কোন ধরনের সংখ্যা? তাহলে তুমি যদি P এর জায়গায় 3 বসাও আর Q এর জায়গায় 5 বসাও তাহলে তোমার এটা আসবে কি 3/5 যেখানে P হইছে কি উপরে থাকে কি লব যেটা হর থেকে কি ছোট তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটার আনসার হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে 3/2, 5/3, 7/4 ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ? তাহলে এখানে দেখতে পারি যে প্রত্যেক ভগ্নাংশের ক্ষেত্রে কি লব বড় হর ছোট তার মানে এই সব ভগ্নাংশগুলো কি অপ্রকৃত ভগ্নাংশ। যেটার আনসার হবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে 3/5, 7/12 ও 12/23 ভগ্নাংশগুলো কি ধরনের ভগ্নাংশ? তো এখানে দেখতে পাই যে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের লব ছোট হর বড় মানে এইটার ক্ষেত্রে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তার মানে কি এই সংখ্যাগুলো হচ্ছে কি এটা প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো হচ্ছে কি এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি অপরকৃত ভগ্নাংশ? এখানে অপরকৃত ভগ্নাংশ কি? যেখানে লব বড় থাকবে, হর ছোট থাকবে। তাহলে এখানে আছে লব ছোট, হর বড়। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে আছে কি লব বড়,
হর ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি আমাদের এইটা। আর এখানে লব বড় হর ছোট এটা হবে না, এখানে লব বড় হর ছোট এটাও হবে না। সর্বোচ্চ যে এমসিকিউটা আজকে আমরা এই 50টা এমসিকিউ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সর্বশেষ এমসিকিউটা বলা আছে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তাহলে সেম একই, যে প্রকৃত ভগ্নাংশ কি, যেখানে কি থাকবে লব ছোট থাকবে, হর বড় থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। আর এই ক্লাসটা এই পর্যন্তই। আচ্ছা, আরেকটা এমসিকিউ আছে, যেমন এখন আমরা এটা মনে হয় একটা এমসিকিউ আছে, এটা সলভ করি। এখানে বলা আছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখন এখানে ৩টা তথ্য দেওয়া আছে। এখানে এই ৩টা তথ্যের ভিতরে কোনটা কোনটা সঠিক? ১ নম্বর তথ্যটা হচ্ছে কি পি ডিভাইড বাই কিউ আকারে সংখ্যাকে ভগ্নাংশ বলে, যেখানে পি ও কিউ হচ্ছে সমানে, তাহলে এটা সত্য। আবার 3 ডিভাইড বাই 2, 5 ডিভাইড বাই 3, 5 ডিভাইড বাই 4 ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। এটাও সত্য। কি জন্য? যেখানে লব বড়, হর ছোট। তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। 1 ডিভাইড বাই 2, 2 ডিভাইড বাই 3, 1 ডিভাইড বাই 4 এটাই অপ্রকৃত ভগ্নাংশ। এটাও সত্য। কি জন্য? এখানে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে কি লব ছোট, হর বড়। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কি 13টা, যেটা বর্গ নাম্বার। আশা করি বুঝতে পারছে। আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করব না। কি জন্য? ক্লাস যদি বেশি বড় যায় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর এই ক্লাসটা আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আমি এমসিকিউ তোমাদের যেই অধ্যায়ে, যে বোর্ডের যে এমসিকিউগুলা, এই অধ্যায়ের আমি ৪ টা ক্লাস নেব এমসিকিউর উপরে। আজকে হলো ১ম ক্লাস। আরও ৩ টা ক্লাস ইনশাআল্লাহ নেব। এই ৪ টা ক্লাসের ভিতরে আমি ইনশাআল্লাহ তোমাদের যে অধ্যায়ের যে যত প্রকার এমসিকিউ আছে সবগুলা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা যদি এরকম ভিডিওগুলা যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল, যেটা লোগো দেওয়া আছে, এখানে দেওয়া আছে AES স্কুল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। আর তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, বা আমার অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর আমি প্রতিটি ক্লাস আমি প্লে লিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে আমি প্লে লিস্ট আকারে দিয়ে থাকি। তোমরা চাইলে সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর এই ক্লাসটা তোমরা বারবার দেখবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ সলভ হয়ে যাবে। আর এই ক্লাসটা এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।